আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই অনেক, অনেক ভালো আছো। সবাইকে আমাদের এসএসসি লাস্ট শট রিভিশন প্রোগ্রামে অনেক, অনেক স্বাগতম। আমরা আমাদের লাস্ট শট রিভিশন প্রোগ্রামের আজকে যে অধ্যায় নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে অধ্যায় ৪ পর্যায় সারণী নিয়ে। এই পর্যায় সারণী অধ্যায়টা আমাদের obviously যখন মানে ফুল সিলেবাসের কথা চিন্তা করো তখন থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ? সো এখান থেকে একটা সিওর সিকিউ, এসকিউ, এমসিকিউ সবগুলা থাকেই। তো এই পুরোটা অধ্যায় জুড়ে আমি তোমাদের সাথে রিভিশনটা কমপ্লিট করায় দিব। আ সাথে আছি আশিকুল ইসলাম খান ভাইয়া, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে। পর্যায় সারণী অধ্যায়টাতে আমরা আজকে যে টাইপ ওয়াইজ থিওরি পার্টটুকু সেটুকু টোটালটা কমপ্লিট করে ফেলবো এই এক লেকচারে। পর্যায় সারণী যদি আমি এটাকে একটু সাম আপ করি, এই টোটাল চ্যাপ্টারটা আসলে জাস্ট ২ টা বেস বা ভিত্তির উপরে নির্ভর করতেছে। হ্যাঁ? তার ভিতরে এই ২ টা ভিত্তি হচ্ছে, আমি যদি একটু উল্লেখ করি, ১ম যে ভিত্তিটা ভাইয়া সেটা হচ্ছে আমাদের এমন, এটা হচ্ছে আসলে পর্যায় সারণী। এটাই হচ্ছে আসলে ভিত্তি। পর্যায় সারণী বা তুমি এখানে বলো যে মৌলগুলো। পর্যায় সারণী বা বেসিক্যালি যেটা কথা সেটা হচ্ছে মৌলের পরিচয় সোজা হিসাব। কারণ মৌলের পরিচয়ের জন্য সেটার পটভূমি জানা লাগে বা ইতিহাস জানা লাগে। তারপরে জানা লাগবে হচ্ছে সেটার আমাদের যে বৈশিষ্ট্যগুলা তাদের মৌলের গ্রুপ ওয়াইজ, পর্যায় ওয়াইজ বৈশিষ্ট্যগুলা, এসপিডিএফ, ব্লক মৌলগুলা এগুলা হচ্ছে আমাদের ১ম অংশটার ভিতরে। 2nd অংশটার মধ্যে রয়েছে আমাদের পর্যায়বৃত্ত ধর্ম। মানে এই সকল মৌলেরই হ্যাঁ, পর্যায়বৃত্ত ধর্ম। মানে এই সকল মৌলেরই যেই স্পেসিফিক বৈশিষ্ট্যগুলা রয়েছে, সে বৈশিষ্ট্যগুলা রিলেটেড জিনিসপত্র আছে এই পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে। ক্লিয়ার আশা করি? এই ২ টা টাইপ কমপ্লিট করলে আমাদের টোটাল পর্যায় সারণীর অধ্যায়টা আসলে ডান হয়ে যায়। চলো তাহলে হচ্ছে যে আমরা শুরু করি। আমরা ১ম এই শুরুর অংশে যে জিনিসপাতিগুলা কমপ্লিট করব সেটা হচ্ছে পর্যায় সারণীর ধারণা এবং পটভূমি। পটভূমি মানে ইতিহাস। কি হইছিল? কিভাবে কি হইল? কই থেকে আসলো? সো আমাদের যে মৌলগুলো, একটা মৌল বা একটা পরমাণু কি দিয়ে গঠিত? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তার আসল পরিচয় প্রকাশক যে আসলে রাশিমালা সেটা হচ্ছে মেইনলি প্রোটন। সেটার উপর ভিত্তি করে একেকজনকে আলাদা, আলাদা রকমভাবে ভাগ করা যায়। যেমন হাইড্রোজেন, প্রোটন ১, হিলিয়াম, প্রোটন ২, লিথিয়াম, প্রোটন ৩, বেরিলিয়াম ৪ এরকমভাবেই তো যাচ্ছে জিনিসটা। সো এক্সাক্টলি ওই ধারণাটা প্রাচীনকালে সর্বপ্রথম যিনি সার্থকভাবে কমপ্লিট করতে পারছিলেন তিনি হচ্ছেন আমাদের দিমিত্রি মেন্ডেলিভ সাহেব। ইনি ১৮৬৯ সালে আবিষ্কৃত ৬৩টি মৌলকে ৭টি পর্যায় এবং ৮টি গ্রুপে বিভক্ত করেন। ৬৩টা মৌলকে ৭টা পর্যায় এবং ৮টা গ্রুপে বিভক্ত করেন। তুমি জানো আমাদের এখনকার যে মানে অত্যাধুনিক পর্যায় সারণী, এই পর্যায় সারণীতে কয়টা রয়েছে? ১৮টা গ্রুপ রয়েছে এবং আমাদের ৭টা পর্যায় রয়েছে। বাট তখনও আমাদের ৭টা পর্যায়ই ছিল, বাট গ্রুপ ৮টা ছিল, ১৮টা না। এখন আসলে ১৮টা। যাই হোক, সো দিমিত্রি মেন্ডেলিভ এটার মানে নিয়েছিলেন, পারমাণবিক ভর অনুযায়ী উনি সাজিয়েছিলেন। একটা জিনিস তোমাকে উল্লেখ করতে হবে যে মেন্ডেলিভ সাহেব যে কাজটা করছিলেন সেটা হচ্ছে পারমাণবিক ভর, যেটা আসলে পরবর্তীতে বিবর্তিত হয়ে পারমাণবিক সংখ্যাতে পরিণত হয়। ভরে নিলে একটা প্যারা হয়, সেটা আমি বলতেছি, সমস্যা নাই। এবং তিনি অনাবিষ্কৃত মানে যেগুলা আবিষ্কৃত হবে মানে একই বৈশিষ্ট্যের সেই মৌলগুলা সম্পর্কে সার্থকভাবে আসলে ভবিষ্যদ্বাণী করতে সক্ষম হয়েছিলেন। বুঝছো? সে মৌলগুলা সম্পর্কে তিনি তাদের ভৌত রাসায়নিক ধর্ম নিয়ে সফলভাবে ভবিষ্যদ্বাণী করেন। এজন্য তাকে পর্যায় সারণীর জনক বলা হয়। এজন্য তাকে এখন পর্যন্ত পর্যায় সারণীর জনক বলা হয়। কে? আমাদের দিমিত্রি মেন্ডেলিভ সাহেব। ওকে। পরবর্তীতে বিজ্ঞানী মোসলে উনি মেইনলি জিনিসটাকে চেঞ্জ করলেন, ঠিক করলেন। পারমাণবিক সংখ্যা আবিষ্কার করে মেন্ডেলিফের পর্যায় সূত্রকে সংশোধিত এবং পরিবর্তিত করে অনেক বিবর্তনের মাধ্যমে বর্তমানের এই পর্যায় সারণীটার মানে একটা রূপ, স্থায়ী রূপ লাভ করলো। এবং বিবর্তিতটা কি হলো? পারমাণবিক ভর ছিল, এটা পারমাণবিক সংখ্যাতে পরিণত করা হলো। এটারও কারণ আছে। কারণটা আমি বলতেছি। চলো, তাহলে আমরা বেসিক অল্প স্বল্প হলেও বোধহয় কিছু জিনিসপাতি বুঝলাম। সংশোধনীটা কি হলো? ১৯১৩ সালে মোসলে পারমাণবিক সংখ্যার ধারণা দিলে মেন্ডেলিভ এর পর্যায় সূত্র সংশোধন করা হয় এবং সংশোধিত পর্যায় সূত্রটা হচ্ছে, এটা আমাদের কয়ের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, আমাদের এসকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। ডিরেক্ট কোশ্চেন করে বসে যে সংশোধিত পর্যায় সূত্রটা কি? পর্যায় সূত্রটা হচ্ছে মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো পর্যায় সারণীতে তাদের পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে পর্যায়ক্রমে আবর্তিত হয়। এটাই হচ্ছে মেইনলি কথা। মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী মানে তাদের যে ধর্মগুলো রয়েছে, কেমন ধর্ম? ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম, যে ধর্মাবলী, এটা পর্যায় সারণীতে পর্যায়ক্রমিকভাবে আবর্তিত হবে কিসের উপর ভিত্তি করে? পারমাণবিক ভর নাকি পারমাণবিক সংখ্যা? পারমাণবিক সংখ্যা, যেহেতু এটা পরবর্তীতে আবিষ্কার করা হলো। ঠিক আছে? পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। ডান। এটা আমরা খুব ভালো মতন করব। একেবারে মুখস্থ যাকে বলে, বুঝে মুখস্থ করব। এখন একটু পরেই তুমি এটার কাজটা মানে কথাটা একেবারে বুঝতে পারবা যে কিভাবে এটা পর্যায়ক্রমে আবর্তিত হচ্ছে। একই গ্রুপের মৌলগুলার বৈশিষ্ট্য যে একই রকম, আমি তোমাকে একটা মিনি পর্যায় সারণী এখানে একেবারে রীতিমতন অনগোয়িং ক্লাসের ভিতরে লাইভ ড্র করে দেখাবো এবং তোমাকেও পার্সোনালি আমি সাজেস্ট করব যে এই অংশটুকু জাস্ট তুমি বাসায় ৩ বার প্র্যাকটিস করবা। তোমার প্লেন খাতায় যদি তুমি এটাকে ৩ বার প্র্যাকটিস করতে পারো, বিলিভ মি, পর্যায় সারণী থেকে তোমাকে আটকানোর মতন আর কিচ্ছু থাকবে না। মার্ক মাই ওয়ার্ডস, ঠিক আছে? এক্কেবারে। সো যাই হোক, আসলে যেটার কথা বললাম, এখানে মেইনলি প্রবলেমটা কি হয়েছিল? সমস্যাটা হয়েছিল এরকম যে তুমি যদি একটু দেখো,
যেটা সমস্যা হয়েছিল ওই সময়। হ্যাঁ, সমস্যাটা ছিল হচ্ছে ভাই এমন যে তোমার আমরা জানি হচ্ছে আর্গন, আর্গন এটা হচ্ছে আমাদের 19, সরি 19 না 18, 18 এটা হয় হচ্ছে আমাদের ভাই আসলে 39 পারমাণবিক ভরে। আর যেটা আমাদের হয় হচ্ছে পটাশিয়াম, পটাশিয়াম হচ্ছে আমাদের 19, এ কিন্তু হয় হচ্ছে আমাদের 38। তাহলে একটা জিনিস বলো তো, আমাদের আর্গনের পরে পটাশিয়াম নাকি পটাশিয়ামের পরে হচ্ছে আর্গন, কে কার পরে? অবশ্যই অবশ্যই আমরা দেখি না, আর্গন তো আমাদের 18 নাম্বার গ্রুপের, মানে নিষ্ক্রিয় গ্রুপের 18 নাম্বার গ্রুপ। আর পটাশিয়ামটা আমার কি আসলে পরের পর্যায়ের 1 নাম্বার গ্রুপে না, 1 নাম্বার গ্রুপের। এটা কি আমাদের তৃতীয় পর্যায়, আর্গন, হ্যাঁ থার্ড পর্যায়, থার্ড। এটা কি আমাদের ফোর্থ পর্যায়, এটা কত, ফোর্থ পর্যায়। এরকম অবস্থায় থাকে না, এরকম দেখো না তুমি অবভিয়াসলি। সো আমি যদি আসলে পারমাণবিক ভরের উপর ভিত্তি করে এটাকে ভাগ করতাম, তাহলে আর্গনের ভর তো 39, তুমি বইয়ে দেখবা আর্গনের ভরটা কত 39, তাহলে এটাকে কি আমার পটাশিয়ামের পরে দেওয়া লাগতো না? তাহলে কি মিলতো জিনিসটা? মিলতো না। এজন্যই ভরের এই রিলেটেড ক্যালকুলেশনে কিছু প্যারা হয়, ঝামেলা হয়, তাই সেটাকে পারমাণবিক ভর থেকে নিয়ে এসে কোথায় নিয়ে আসা হয়েছে বলো তো? কিসের উপর ভিত্তি করে বলা হচ্ছে এখন? এখন ডিরেক্ট বলা হচ্ছে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা। এখন ডিরেক্ট বলা হচ্ছে এই জিনিসটা, যে জাস্ট পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে পর্যায়ক্রমে ধর্মগুলো আবর্তিত হবে। আশা করি কনসেপ্টটা কিছুটা ধরতে পারছো বা ক্লিয়ার হয়েছে। ডান, ওকে। সো নেক্সটে চলো, এই হচ্ছে আমাদের বর্তমানের আধুনিক পর্যায় সারণী। আগেকার যে আমাদের পর্যায় সারণী ছিল, হ্যাঁ এটা হচ্ছে আমাদের আধুনিক, এটারই আমরা একটা মিনি ভার্সন ড্র করে দেখাবো। আধুনিক পর্যায় সারণী, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের আধুনিক পর্যায় সারণী। আগের যে আমার পর্যায় সারণী ছিল, সে পর্যায় সারণীতে গ্রুপটা ল্যাটিন আকারেও ভাগ করা হতো। এই যে দেখো IA, ডাবল IA, ওখানে এ আর বি দুইটা সাব গ্রুপ ছিল, এ কমা বি দুটি সাব গ্রুপ ছিল, বুঝছো? দুটা সাব গ্রুপ ছিল। যেমন এখানে দেখো সবগুলাই হচ্ছে তুমি বি দেখতে পাবা, বি সাব গ্রুপের। হ্যাঁ, আবার এখানে উপরে এ শুরু হয়েছে, এমন সাব গ্রুপ। প্যারা নাই, এটা নিয়ে প্যারানোর কিচ্ছু নাই, এটা আমি বুঝাই দিচ্ছি, নো ইস্যুজ। জিনিসটা যেটা তোমাকে মনে রাখতে হবে যে বর্তমানে আসলে কি, বর্তমানে ডিরেক্ট 1 2, এই যে দেখো 3 থেকে এখানে চলে গেল হচ্ছে 12, তারপরে হচ্ছে 13 14 দিয়ে ডিরেক্ট চলে গেল হচ্ছে 18। বর্তমানে 1 থেকে 18 পর্যন্ত গ্রুপ আছে, বাট আগে এটা ছিল না। আগে শর্ট করেছিল, IA IB এরকম আকারে ছিল। ক্লিয়ার জিনিসটা? এই সো আমরা যে কাজটা করব বেসিক্যালি, পুরো পর্যায় সারণীটাকে ঠিক মতন করে একবার ড্র করে ফেলবো, বুঝছো? সো এই পর্যায় সারণীটা থেকে তুমি আসলে দেখতে পাবা কয়েক স্তরের আমাদের মৌল রয়েছে, যেমন হচ্ছে S ব্লক মৌল, P ব্লক মৌল, D ব্লক মৌল, F ব্লক মৌল। এখানে তাদের গ্রুপ এবং গ্রুপের অবস্থান এবং পর্যায়ে কোথায় অবস্থান হবে সেগুলা খুঁজে বের করার কিছু উপায় দেওয়া রয়েছে। সেটার জন্য অবভিয়াসলি তোমাকে ইলেকট্রন বিন্যাস জানতে হবে। ইলেকট্রন বিন্যাসটা আমি ওই আগেরটাতেই পড়াইছি তোমাকে, SS PS কিভাবে ইলেকট্রন বিন্যস্ত হয় পড়াইছি না? ইলেকট্রন বিন্যাস জানতে হবে। এই হচ্ছে ওভারঅল আলাপ, বুঝছো না জিনিসটা? ঠিক আছে, পর্যায় বুঝতে হবে এভাবে, গ্রুপ বুঝতে হয় এভাবে, এই হচ্ছে আমার এখানকার কথা। এখন এরকম ভাবে যদি তুমি যাও যে পর্যায় সারণীর মূল ভিত্তি আসলে কি, পর্যায় সারণীর মূল ভিত্তি কি, উত্তরটা হবে হচ্ছে ইলেকট্রন বিন্যাস। সোজা কথা, পর্যায় সারণীর মূল ভিত্তি কি? আমি কিন্তু পর্যায় সারণী এখনো ড্র করিনি, করবো এক্ষুনি। মূল ভিত্তি, আর যেগুলো দেখলাম স্কিপ করলাম, যে আমাদের S ব্লক মৌলের অবস্থান কোথায় হবে, P ব্লক মৌলের, ওটাতেও যাচ্ছি, কোনো ইস্যু নাই। ইলেকট্রন বিন্যাস আর পর্যায়বৃত্ত ধর্ম কিসের উপর ভিত্তি করে আবর্তিত হয়? কিসের উপর ভিত্তি করে আবর্তিত হয়? পর্যায়বৃত্ত ধর্মগুলো কিসের উপর ভিত্তি করে আবর্তিত হয়? উত্তরটা হচ্ছে আমার পারমাণবিক সংখ্যা। একটু আগে কিন্তু করলাম পারমাণবিক সংখ্যা, ঠিক আছে? ওকে, এখন এটার আলোকে তোমাকে এখানে আরামসে হচ্ছে কিছু গ্রুপ এবং ব্লক ওয়াইজ মৌল দেওয়া আছে, মনে রাখার টেকনিক বলে দেওয়া আছে। এগুলা সবগুলা হচ্ছে যে আমরা কমপ্লিট করব, নো ইস্যুজ, প্যারা নেওয়ার বিন্দু মাত্র দরকার নাই। এই যে গ্রুপ 1 2 থেকে শুরু করে দেখো গ্রুপ 3, এই যে 4, তারপরে চলে আসছে ডিরেক্ট ইলেকট্রন বিন্যাস। সো চলো এবার আমরা যে কাজটা করব, আমাদের মেইন কাজ, এগুলা তখন আমি ইজিলি বললেই বুঝতে পেরে যাবা। এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে পর্যায় সারণীকে ড্র করে ফেলবো একেবারে, আমাদের প্রিয় পর্যায় সারণী। পর্যায় সারণী কেন লিখলাম এখানে এরকম ভাবে এক কর্নারে? কারণ আমার পুরো বোর্ডটা লাগবে এবং আমি এখানে যা যা করবো এক্স্যাক্টলি তাই তোমাকে তোমার খাতার মধ্যে করা লাগবে। হ্যাঁ, সো আমি এখানে প্রপার অ্যালাইনমেন্ট করে টোটাল পর্যায় সারণীর একটা ছোট্ট অংশ আর কি ড্র করব,
তুমি কাইন্ডলি হচ্ছে ওটাকে দেখো, ওটাকে ফলো করো, এটাই তোমার খাতার ভিতরে ইমপ্লিমেন্ট করো। এই জাস্ট দুইটা স্লাইড থেকে আমরা হিউজ পরিমাণে পড়াশোনা কমপ্লিট করে ফেলবো, বুঝছো? অনেক অনেক ইনফরমেশন, অনেক অনেক প্রয়োজনীয় জিনিস, এই জিনিসটা খুব বেশি ম্যান্ডেটরি তোমাদের জন্য। চলো শুরু করি। ওকে, চলো তাহলে যেটা বললাম, আমরা এখন সুন্দর মতন পর্যায় সারণী ড্র করব। যে অ্যালাইনমেন্টগুলো করবো এগুলো আসলে জরুরি, হ্যাঁ। সো দ্যাটস ওয়াই আগে চলো আমরা হচ্ছে অ্যালাইনমেন্টগুলো সেরে ফেলি। তোমার কাছে মনে হতে পারে যে ভাইয়া আমি কেন এমন করতেছি, বাট টু বি অনেস্ট আসলে তোমাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য এমন করা। সো আমার অ্যালাইনমেন্ট ঠিক করা লাগবে, দ্যাটস ওয়াই অ্যালাইনমেন্টটাকে করা। ধরো আমি প্রথমে এটা একটা করলাম, এই যে অ্যালাইনমেন্টগুলোকে প্রপার করে ফেললাম, ঠিক আছে। সো এটা হবে হচ্ছে আমাদের 1 নাম্বার পর্যায়, হ্যাঁ। একই রকমভাবে এটা হবে হচ্ছে আমাদের 1 নাম্বার গ্রুপ, 1 নাম্বার পর্যায়। ওকে, আচ্ছা। সো আমি যদি একটু এখন 1 নাম্বার পর্যায়ের মৌলগুলাকে লিখে ফেলি, তাহলে প্রথমে থাকে হচ্ছে আমাদের হাইড্রোজেন, হাই। তারপরে থাকে লি, না, কে, রুবি, সাজাবে, ফ্রান্সে। দেখো আমি কিন্তু টোটাল বলে ফেলছি, আমি ছন্দটা আর এক্সট্রা করে লিখে দিব না, এটা তুমি ক্লাস করতে করতে ছন্দটাকে লিখবা, প্রয়োজনে পজ করো, দেন ছন্দটা লিখে ফেলো। কি বললাম? হাই, লি, না, কে, রুবি, সাজাবে, ফ্রান্সে। অথবা লেখা থাকে হাই, লিনা, কে, রুবি, ছেঁচে ফেলেছে, ওটার থেকে আমার সাজাবে, ফ্রান্সেটা ভাল লাগে। ঠিক আছে, কার পারমাণবিক সংখ্যা কি, হ্যান ত্যান, এগুলো এখন নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই, এক্স্যাক্ট যা যা বলতেছি তা কমপ্লিট করো। একটা হচ্ছে 1 নাম্বার পর্যায়ের 1 নাম্বার গ্রুপের যে মৌলগুলো সেটা লিখে ফেলছি আমি, ঠিক আছে, ওকে ডান। ঠিক একই রকম ভাবে আমাদের এটা কি 18 নাম্বার না ভাইয়া? এটা কি আমাদের 18 নাম্বার না? 18 নাম্বার গ্রুপ অবভিয়াসলি হবেই তো। তাহলে 18 নাম্বার গ্রুপের মৌলগুলোকে আমরা লিখে ফেলবো এখন। এখন বেসিক্যালি 18 নাম্বার গ্রুপের মৌলগুলো আসলে মানে এই যে প্রথমটাকে আমরা লিখবো খালি হচ্ছে He, হিলিয়াম এই আকারে, বাট বাদ বাকিগুলাকে লিখবো কিরকম আকারে তুমি দেখো। তারপরে ধরো আমরা এটাকে লিখতেছি হচ্ছে এই আকারে, এই নামে হিলিয়াম। তারপরে জিনিসটা কি? নিয়ন। আচ্ছা, এখন এটা জিনিস ওই যে অ্যালাইনমেন্টের কথাটা বললাম না, এবার দেখো আমি যে অ্যালাইনমেন্ট করে ফেলতেছি, কারণ এই অ্যালাইনমেন্ট না রাখলে তো সোজা হবে না, বুঝো নাই জিনিসটা? ওকে, সো চলো এটাকেও ঠিক করে কমপ্লিট করি আমরা। এমন, তারপরে আরেকটা টেনে দাও, এমন, ডান। এই যে দেখো অ্যালাইনমেন্টগুলো এবার ঠিক হবে আর কি। তারপরে হিলিয়ামের পরে এবার মধ্যখানে একটা হচ্ছে আমাদের নিয়ন, তারপরে কে বলো তো? আর্গন, হিলিয়াম, নিয়ন, আর্গন। তারপরে হচ্ছে ভাই আমাদের ক্রিপ্টন, তারপরে হচ্ছে ভাই আমাদের জেনন, তারপরে হচ্ছে রেডন। দেখো আমি কয়েকটা লিখে ফেলছি, রেডন যতদূর পর্যন্ত লিখলাম ততদূর। এখন নিষ্ক্রিয় গ্যাসের জন্য না আলাদা করে ছন্দ লাগে না আসলে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন মনে থাকে। সো দ্যাটস ওয়াই আমি ওটার জন্য আর কোনো ছন্দ দিচ্ছি না। ইভেন মানে ছন্দ এক্সট্রা এতগুলা ছন্দ হবে, এতগুলা ছন্দ দিলে যে দেখবা ছন্দ মনে রাখার জন্য ছন্দ লাগতেছে, অমন যেন না হয়। তাহলে গ্রুপ 17-র আগে, তার আগে কে আছে দেখো, আমি যেই যেই সিরিয়ালে যাচ্ছি, যেই যেই অর্ডারে যাচ্ছি এটাকেই ফলো করো। তার আগে হচ্ছে আছে অবভিয়াসলি আমাদের 17 নাম্বার গ্রুপ। তার আগে কে আছে? 16 নাম্বার গ্রুপ। তার আগে কে আছে বলো? 16 নাম্বার গ্রুপের আগে আছে আমাদের অবভিয়াসলি 15 নাম্বার গ্রুপ। তার আগে আছে 14 নাম্বার গ্রুপ। তার আগে আছে আমাদের 13 নাম্বার গ্রুপ। তার আগে আছে আমাদের 12 নাম্বার গ্রুপ। এই অনুযায়ী আছে। এই মৌলগুলোকে আমরা একটা একটা করে লিখে ফেলি, অ্যাটলিস্ট আমাদের দ্বিতীয় পর্যায়ের যারা, এই যে লিথিয়াম, হাইড্রোজেন আর হিলিয়াম, ওই পর্যায়ে তো কেউ নেই, তারপরের গুলাতে যারা আছে তাদেরকে আর কি লিখে ফেলি। তাদেরকে লেখার আগে আমাকে একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, আমি যেরকম ওইখানে অ্যালাইনমেন্ট নিছি এখানে হচ্ছে অ্যালাইনমেন্টটাকে ঠিক মতন লিখে ফেলি, তাহলে আমার লেখা বাঁকাও হবে না, পর্যায় সারণী দেখতেও সুন্দর লাগবে। এটা কিন্তু তুমিও করবা, এটা রুল দিয়ে কমপ্লিট করে ফেলবা তুমি। আমি তো ধরো এখানে সুবিধা পাচ্ছি স্মার্ট বোর্ড দেখে, তুমি এটাকে রুলার দিয়ে কমপ্লিট করবা। ক্লিয়ার না আমার কথা? ওকে, দেখো। সো আমাদের এবার যদি আমি একটু বলি, তাহলে আমাদের 17 নাম্বার গ্রুপ হচ্ছে আমাদের হ্যালোজেনের গ্রুপ। সো হ্যালোজেন গ্রুপের মধ্যে প্রথম যেটা শুরু হয় নিয়নের আগে, সেটা হচ্ছে ভাই আমাদের ফ্লোরিন, তারপরটাকে ক্লোরিন, তারপরটাকে ভাই ব্রোমিন, তারপরটাকে আয়োডিন। আয়োডিন বা এটাকে সিম্পলি তুমি এই যে আয় আকারে প্রকাশ করবে, আয়োডিন। ডান, আর কেউ নাই, এই 4জন হলেও হবে। এই 4টা মনে রাখলেই হয়েছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। পরেরটা হচ্ছে অ্যাস্টাটিন, আমি আর লিখি নাই, লাগবে না আমার। ওকে, তাহলে আমার ওই গ্রুপের জন্য ছন্দ লাগলো। 18 নাম্বারের জন্য কোনো ছন্দের প্রয়োজন নাই, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, তাহলে হয়েছে রেডন। 17 নাম্বার গ্রুপের জন্য কোনো ছন্দ নাই, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন মনে থাকবে আমাদের, কোনো সমস্যা নাই। এদের জন্য আমরা ছন্দ দিব, প্যারা নাই, এদের জন্য আমরা ছন্দ দিব। এখানে আমাদের যে 2 নাম্বার গ্রুপ সেটার জন্য আমরা ছন্দ দিব। 2 নাম্বারটার দেওয়ার জন্য দেখো আমি ওদিকটা তো লিখে ফেলছি, এবার হচ্ছে যে এখানে এখানে এই যে 2 নাম্বারটাকে সেরে ফেলি। 2 নাম্বারটার জন্য আমরা যে ছন্দ দিব সেটা হচ্ছে 2 নাম্বারে হাইড্রোজেনের পরে ওখানে হিলিয়াম। 1 নাম্বার পর্যায়ে আমার মাত্র 2টাই মৌল, আর বেশি তো মৌল নাই। 2 নাম্বার পর্যায়ে যেটা, সেখানে মৌল রয়েছে, সেখানে কয়টা মৌল রয়েছে আসলে বলো তো? আমি পর্যায়টা লিখে ফেলি, হ্যাঁ, তাহলে তোমার জন্য সুবিধা হবে। পর্যায়টা হচ্ছে, এটা হচ্ছে আমাদের 2, এটা হচ্ছে আমাদের 3, এটা হচ্ছে আমাদের 4, 5, 6, 7 নাম্বার পর্যায়। ডান।
ওকে, 2 নাম্বারটা আমার এখান থেকে হয়তো নিশ্চয়ই। ওকে, সো 2 নাম্বারের জন্য আমরা যেটাকে বলবো সেটা হচ্ছে বিরিয়ানি, বিই বেরিলিয়াম, মোগলাই ম্যাগনেসিয়াম, কাবাব সিএ ক্যালসিয়াম, বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে স্ট্রনসিয়াম এসআর, বাটিতে বেরিয়াম বিএ, রাখো রেডিয়াম আরএ। তাহলে বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, ছন্দ কিন্তু আমি লিখবো না, বাট আমি বলে দিচ্ছি, বুঝো। বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, এটা হচ্ছে আমাদের কত নাম্বার গ্রুপ? 2 নাম্বার গ্রুপ। আর 2 নাম্বার গ্রুপের সবগুলা মৌল বা সবগুলো এলিমেন্ট আমরা লিখে ফেললাম। ওকে, এবার আমার 3 থেকে যেতে হবে, বাট তার আগে আমি 13 থেকে 17 পর্যন্ত এটাকে কমপ্লিট করে ফেলবো। যদি কমপ্লিট করতে চাই তাহলে এটা হবে হচ্ছে জিনিসটা অনেকটা এরকম। হ্যাঁ, জিনিসটা হবে অনেকটা এইরকম যে, আচ্ছা দেখো জিনিসটা হবে কিরকম। 16 নাম্বার গ্রুপ, 16 নাম্বারে এখানে আছে হচ্ছে অক্সিজেন, ঠিক আছে। এখানে আছে কে ভাইয়া? আমাদের নাইট্রোজেন। এটা আছে কে? আমাদের কার্বন। এটা আছে কে? আমাদের বোরন। এটা নিশ্চয়ই আমরা জানি। মানে প্রথম এই পর্যায়ের মৌলটা আমরা মুখস্থ রাখি কত? 2 নাম্বার পর্যায়ের লিথিয়াম বেরিলিয়াম, তারপরে কে? বোরন কার্বন অক্সিজেন নাইট্রোজেন মানে বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন। এ কয়টা তো আমরা জানি, মনে রাখি, রাখি না? রাখলেই হইছে, না রাখলেও সমস্যা নাই, আমরা গ্রুপ ওয়াইজ মনে রাখবো। 13 নম্বর গ্রুপের মৌলগুলাকে আমরা মনে রাখবো এখন, ঠিক আছে। 13 নম্বর গ্রুপের মৌলগুলাকে মনে রাখার উপায়টা কি? সিম্পল। এটা হচ্ছে বিএনপি, তারপরে হচ্ছে আওয়ামী লীগ, তারপরে হচ্ছে জামাত, ইন্ডিয়া টুরে। দেখো বোরন, তারপরে কি আমাদের অ্যালুমিনিয়াম, তারপরে মানে এটাকে বলতেছি আমরা গ্যালিয়াম, এটা হচ্ছে ইন্ডিয়াম, এটা হচ্ছে টেলোরিয়াম। এই কয়টা হয়ে গেল আমাদের 13 নম্বর গ্রুপের মৌল। কি ছন্দটা বললাম? বিএনপি আওয়ামী লীগ জামাত ইন্ডিয়া টুরে। পলিটিক্যালি আবার ভাইবো না এটাকে, এটা এরকম কিছু না, মিন করে না, বা মিলে গেছে আসলে, বাট মিন করে না। আচ্ছা হট এভার। তারপরে 14 নম্বর গ্রুপেরটা দেখো। 14 নম্বর গ্রুপে কি? কার্বন। এখানে তুমি যেটা দিয়ে মনে রাখবা, কাদলে শার্ট সিলিকন গেঞ্জি জার্মেনিয়াম, কাদলে শার্ট গেঞ্জি স্যান্ডেল লেড এসএন পাবে পিবি। এই কয়টা হচ্ছে আমাদের এই 14 নম্বর গ্রুপের মৌল। কাদলে কার্বন, শার্ট সিলিকন, গেঞ্জি কি হয় এটা? এটা হচ্ছে জার্মেনিয়াম। তারপরে হচ্ছে এটা পায় হচ্ছে তুমি স্যান্ডেল এসএন, পাবে লেড পিবি। এই যে ছন্দ, ছন্দ দিয়ে তুমি গ্রুপ ওয়াইজ মৌলগুলোকে মনে রাখলা, তুমি একটা জায়গাতে আটকাবে না, একটা সিঙ্গেল জায়গাতে আমি বলে রাখতেছি। ওকে, তারপরে চলো 15 নম্বর গ্রুপের মৌল। 15 নম্বর গ্রুপের মৌলটা হচ্ছে নদীর পাড়ে এসো সখিনা বিকেলে। নদীর পাড়ে এসো সখিনা বিকেলে। নদীর নাইট্রোজেন, পাড়ে ফসফরাস, এসো আর্সেনিক, সখিনা এসআই মানে সরি এস সিলিকন তো হয়েছে এটা। নদীর পাড়ে এসো সখিনা বিকেলে, এটা হচ্ছে আমাদের এসই সেলেনিয়াম, এটা হচ্ছে আমাদের বিসমাথ সেলেনিয়াম পোলেনিয়াম। না না না, ওয়েট 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 ওয়েট, এসো সখী এনপিএস। এই ইজি মৌল ভুলে গেছি, কেমন লাগে বলো তো? এটা হচ্ছে আমাদের অ্যান্টিমনি। এই তো ভুল হচ্ছে। হ্যাঁ, এসো এসবি। এসবিতে হচ্ছে আমাদের এসো, দেখছো মনোযোগ কোন দিয়ে গেছে। এসবিতে হচ্ছে এসো অ্যান্টিমনি, পরেরটা হচ্ছে বিসমাথ। ডান। এরপরে অক্সিজেন 16 নাম্বার গ্রুপ, ও এস এস সি তে পড়ে। এটা হচ্ছে আমার এখানকার ও এস এস সি তে পড়ে। ও অক্সিজেন, এস সালফার, এসি সেলেনিয়াম, টি টেলোরিয়াম, পিই পোলেনিয়াম, পোলেনিয়াম। ডান ডান। তাহলে এখানে তাহলে অ্যাস্টাটিন দিয়ে দাও, আর কি দোষ করছিল, অ্যাস্টাটিন দিয়ে দাও, তাহলে সবগুলোই তো হয়ে গেল। ডান। 12 মানে গ্রুপ 13 থেকে, বোরন থেকে গ্রুপ 13 থেকে এই পর্যন্ত, এই যে মৌলগুলা এগুলা এই পর্যন্ত আছে, ঠিক আছে। এই যে বোরন কার্বন এরা থেকে মেইনলি শুরু হয়। কয়টা আছে ভাই এখানে? 6টা দেখতে পাবা, 6টা। এই 6 6 36টাই হচ্ছে কিন্তু আমাদের পি ব্লক মৌল। আমি একটু পরে যাচ্ছি ব্লক মৌলতে। এবার চলো আমাদের মধ্যকার অংশটুকু আসলে কমপ্লিট করতে হবে। মধ্যকার অংশটুকু যদি আমি কমপ্লিট করতে চাই তাহলে আমি এখানে প্রথমে এটা 2 নাম্বার দিছি না, এটা হচ্ছে ধরো আমাদের 2 3 4 5 6 7। হ্যাঁ, আচ্ছা একটু নিচে নামাই দিই। হ্যাঁ, এই যে 2, তারপরে হচ্ছে 3 4 5 6 7 8 9 10। আচ্ছা 7, আচ্ছা 4, 4-এর পরে এবার হচ্ছে 5 6 7 8 9, একটু বেশি হয়ে গেছে, 6 7 8 9 10
11 11-12 মৌল, ডান। এরপরে আমরা এখানে আর কি খুব বেশি দিব না, ধরো এখানে একটা দিলাম অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য জাস্ট, আবার এখানে একটা দিলাম অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য জাস্ট, নাথিং এলস। এই তো হয়েছে মোটামুটি। আর তুমি চাইলে মধ্যখানে আরেকটা দিয়ে দিতে পারো, ডান, দিয়ে দিলাম, আর দিব না। মধ্যখানে চাইলে একটা দিতে পারো অ্যালাইনমেন্টের জন্য, ডান। ওকে, সো এবার যদি আমি মৌলগুলাকে একটু লিখে ফেলি, মৌলগুলাকে লিখবো হচ্ছে আমরা এরকম ভাবে 3 নাম্বার। 3 নাম্বারে আসলে এগুলাতে কোথাও নেই, 4 নাম্বার থেকে শুরু হয়। এটা হচ্ছে স্ক্যান্ডিয়াম, তারপরে হয় হচ্ছে ভাই টাইটানিয়াম, তারপরে হয় হচ্ছে তোমার ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, হ্যাঁ ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, তারপরে হয় হচ্ছে ভাই ফেরাম, ফে, তারপরে হয় হচ্ছে কোবাল্ট, নিকেল, তারপরে হচ্ছে ভাই কপার, এই হচ্ছে তোমার জিঙ্ক, তারপরে গ্যালিয়াম থেকে শুরু হয়, ডান। আমাদের পুরো পর্যায় সারণীর ভিতরে যতটুকু তোমাকে মনে রাখতে হবে ততটুকু এখানে দেওয়া, আর কিচ্ছু মনে রাখতে হবে না, নাথিং এলস। আর কিচ্ছু না, জাস্ট একটা সিম্পল জিনিস, সেটা হচ্ছে এই যে নিচে যে দুইটা অভাগা গ্রুপ আছে না, একটা হচ্ছে আমাদের ল্যান্থানাম সিরিজ আর একটা হচ্ছে আমাদের অ্যাক্টানাম সিরিজ, এমন আছে না? এই যে এটা হচ্ছে আমাদের ল্যান্থানাম সিরিজ, এটা হচ্ছে আমাদের অ্যাক্টানাম সিরিজ, এরপরে রয়েছে যে থোরিয়াম, এটা পর্যন্ত একটু মনে রাখতে হবে, ডান, আর কিচ্ছু না। এবার চলে আসো আমরা এখানে কি কি শিখবো। এখানে আমরা এক্স্যাক্টলি মেলা কিছু শিখে ফেলবো। হ্যাঁ, এসিটা একটু কমাইলাম, হ্যাঁ গরম লাগতেছে মনে হচ্ছে। মেলা কিছু শিখে ফেলবো আমরা, গ্রুপ ওয়াইজ মৌলগুলার নাম মনে রাখবো। তুমি তখন পারমাণবিক সংখ্যা বলতে পারবা আসলে বেসিক্যালি। প্লাস একটা পর্যায় থেকে আরেকটা পর্যায়ে আসলে যে একটা ম্যাজিক নাম্বার দেখো না তুমি, দেখো এখানে তোমাকে আমি ম্যাজিক নাম্বার শিখাই। এই যে ভালো করে লক্ষ্য করো তো, এখান থেকে এখানে আসতে গেলে আমাদের কয়টা মৌল রয়েছে বেসিক্যালি? 2টা না মাত্র, মানে এখানে পার্থক্য জাস্ট 2। এখান থেকে এখানে আসতে গেলে পার্থক্য কত জানো? মানে ধরে নাও এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, এর পারমাণবিক সংখ্যা কত হবে? 16, মানে এর পার্থক্য হচ্ছে এমন। এর পারমাণবিক সংখ্যা কত বলো তো? 10, এর পারমাণবিক সংখ্যা কত হবে? 18, 8 যোগ করলে হয়েছে। এখান থেকে এখানে আসতে যে পার্থক্যটা আর্গন থেকে ক্রিপ্টনে, এখানেও কিন্তু হচ্ছে 8, এক্স্যাক্টলি ঠিক বললাম? এখান থেকে হচ্ছে না 8 না, এখানে তো 8 না, ভালো করে দেখো তো এখানে কি 8 তো না, 8 তো না। এখানকার পার্থক্যটা হচ্ছে আমাদের এখানে 2টা আছে, এখানে হচ্ছে যে 8, এই যে এইখানে হচ্ছে 8, পরেরটাতেও 8, পরেরটাতে যে দেখো হচ্ছে 18, এটা 18 36, পরেরটাতে যদি তুমি লক্ষ্য করো এখানেও পাবা তুমি হচ্ছে 18, তারপরেরটাতে পাবা হচ্ছে তুমি ভাই আসলে 32, এই নেক্সটটাতেও পাবা হচ্ছে তুমি আসলে 32। এটা হচ্ছে ম্যাজিক নাম্বার। মানে এই একটা মৌল সিলিকন, ধরো এটা তুমি জানো এটা কত? 14। এটা কত নাম্বার গ্রুপের? এটা হচ্ছে 3 নাম্বার, এটা আমাদের 3 নাম্বার পর্যায়ের মৌল। 4 নাম্বার পর্যায়ে ওর নিচে আছে জার্মেনিয়াম। তুমি 18 যোগ করো 14 এর সাথে, 18 যোগ করলে কত হয়? 32, এর পারমাণবিক সংখ্যা হবে হচ্ছে 32, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, তো ঠিক সেরকম ভাবে এদিকেও চলবে এটা। ওকে, এখন চলে আসো যে জিনিসগুলো পড়তে চাচ্ছিলাম বা বুঝাতে চাচ্ছিলাম আমি তোমাদেরকে, সেটা একটু বুঝাই। জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই 1 নাম্বার পর্যায়ে আমার কয়টা মৌল রয়েছে? মাত্র 2টা মৌল রয়েছে 1 নাম্বার পর্যায়ে। যেহেতু মাত্র মৌল 2টা রয়েছে, তাই এটাকে বলা হচ্ছে অতি ক্ষুদ্র বা অতি রস পর্যায়। কি বলা হয় বলো? এটাকে বলা হয় হচ্ছে অতি ক্ষুদ্র, অতি রস এই পর্যায়ের নাম। এবং তুমি যদি 2 আর 3কে দেখো, তাহলে এখানে 8টা করে মৌল রয়েছে, 8টা করে মৌল রয়েছে। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় হচ্ছে রস বা এটার অপর নাম হচ্ছে আমাদের আদর্শ পর্যায়। এটাকে কিন্তু আদর্শ পর্যায় বলা হয়। 4 এবং 5 যদি দেখো, তাহলে এখানে 18টা করেই মৌল ফিল আপ রয়েছে, 18টা করে মৌল রয়েছে। এই পর্যায়টাকে বলা হয় হচ্ছে দীর্ঘ পর্যায়। কি বলা হয় বলো? দীর্ঘ পর্যায়। আর 6 এবং 7-এ টোটালে আমার 32টা করে মৌল রয়েছে। দ্যাটস ওয়াই এই পর্যায়টাকে বলা হয় হচ্ছে আমাদের অতি দীর্ঘ পর্যায়। তাহলে আদর্শ পর্যায় আসলে কোনটা হচ্ছে? 2 নাম্বার পর্যায় এবং 3 নাম্বার পর্যায়, এরা হচ্ছে আমাদের বেসিক্যালি আদর্শ পর্যায় বা আইডিয়াল পিরিয়ড। ডান, আশা করি ধরতে পারতেছি এখান থেকে। ওকে, এবার আমি একটু ব্লক মৌলগুলো তোমাদেরকে চিনাতে চাচ্ছি। SPDF, আমার টোটালে ব্লক কয়টা? SPDF 4টা ব্লক। এটা আসলে কি বোঝাচ্ছে? কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটা যেই ব্লকে প্রবেশ করে সেটাই হচ্ছে তার কি? ব্লক, সেটাই তার ব্লক। যেমন এই 1 নাম্বার এবং 2 নাম্বার গ্রুপের মৌলগুলার তুমি সর্বশেষ ইলেকট্রন বিন্যাস করবা, S ব্লকে প্রবেশ করবে। দ্যাটস ওয়াই S ব্লক মৌল হচ্ছে আমাদের এখানকার, এরা হচ্ছে আমাদের S ব্লক মৌল। তাহলে এখানে কয়টা আছে দেখো তো? এখানে আছে হচ্ছে 7, আর এখানে তো এখানে নাই, তাহলে 7 6 13, এখানে নাই, বাদ বাকিতে হচ্ছে 6টা, তাহলে 7 6 13। আর এই যে হিলিয়ামের যদি ইলেকট্রন বিন্যাসটা করো তুমি, তাহলে এটা কত হয়? 1s2 না? এস এই ইলেকট্রনটা প্রবেশ করছে না? এটা সহ টোটালে কয়টা হয়ে গেল S ব্লক মৌল? তাহলে আমাদের 14টা।
14টি। ব্লকের হিসাবে তাহলে একটু পরে যাই, এসপিডিএফ এর ব্লকের হিসাবে একটু পরে যাই, আমি পরেরটাতে যাই এটা বলতেই সবগুলাকে। ঠিক আছে, তাহলে এখানে চলে আসো, এখানে আমরা হচ্ছে এই হিসাবে যাই যে আমাদের প্রত্যেকটা পর্যায়ের আলাদা আলাদাভাবে তো নাম শিখতে হবে, শিখতে হবে না? শিখতে হবে। যেমন 1 নাম্বার যে গ্রুপ, 2 নাম্বার যে গ্রুপ, এরা হচ্ছে এস ব্লক মৌল, এখানে আছে পি ব্লক মৌল। পি ব্লক মৌল কোথা থেকে জানো? এই যে 13 নাম্বার থেকে, তুমি একটু পরেই দেখতে পাবা, এটা শিখতে পারবা। এটা 13 নাম্বার থেকে টোটালটা 18 পর্যন্ত এরা হচ্ছে পি ব্লক মৌল। এস ব্লক মৌল এবং পি ব্লক মৌল গ্রুপ ভিত্তিক একই ধর্ম বা বৈশিষ্ট্য প্রকাশ করে। তার মানে এই যে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এদের সবার ধর্ম কম বেশ সেম, টু বি অনেস্ট আসলেই সেম। বুঝা গেছে এই জিনিসপাতি? আচ্ছা, এখানে আমি একটা জিনিস তোমাদেরকে অ্যাড করতে চাই অবশ্যই, যেটা হচ্ছে এই কপারের নিচে থাকে, সেটা হচ্ছে আমাদের সিলভার, তারপরে নিচে থাকে হচ্ছে ভাই অ্যারাম। এই তিনজনকে একত্রিত আবার একটা নাম বলা হয়, তো দ্যাটস ওয়াই আমি সেটাকে অ্যাড করছি, নাথিং এলস। হ্যাঁ, ওকে, চলো যেটা বলতেছিলাম, জিনিসটা হচ্ছে আমাদের পরের শনির এই অংশটার আমরা বলতেছি, আমরা হচ্ছে 1 নাম্বার গ্রুপ আর 2 নাম্বার, 1 নাম্বার গ্রুপ এবং 2 নাম্বার গ্রুপের এখন আমরা গ্রুপ ওয়াইজ কিছু নাম শিখবো। 1 নাম্বার গ্রুপের নামটা হচ্ছে আমাদের ক্ষার ধাতু। ক্ষার ধাতু, এদের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, এটাকে বলা হয় অ্যালকালি মেটাল বা ক্ষার ধাতু। 2 নাম্বার গ্রুপটাকে বলা হয় মৃৎক্ষার ধাতু। ক্ষার ধাতু কেন বলা হয় জানো? ক্ষার ধাতু বলা হয় কারণ এটা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে। মৃৎক্ষার ধাতু বলা হয় কারণ এরাও পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করবে, কিন্তু এদেরকে মাটিতেও পাওয়া যায়, দ্যাটস ওয়াই এদেরকে মৃৎক্ষার বলা হয়। এবং তুমি যদি ক্ষার ধাতু আর মৃৎক্ষার ধাতুর ভিতরে তুলনা করতে বলো, তাহলে অবশ্যই ক্ষার ধাতুর সক্রিয়তা বেশি মৃৎক্ষারের চাইতে। ওকে, 13 নম্বর গ্রুপ যেটা, এই 13 নম্বর গ্রুপটাকে বলা হয় হচ্ছে ভাইয়া, 13 নম্বর গ্রুপটাকে বলা হয় হচ্ছে তোমার বোরন ফ্যামিলি। বোরন ফ্যামিলি। একই রকম ভাবে 14 নম্বর গ্রুপটাকে বলা হয় তোমার হচ্ছে কার্বন ফ্যামিলি। কার্বন ফ্যামিলি। কার্বন ফ্যামিলি। তার মানে কি 15 নাম্বার গ্রুপকে নাইট্রোজেন ফ্যামিলি বলা হবে? না, 15 নাম্বার গ্রুপকে বলা হয় নিকটোজেন। নিকটোজেন, এটার অপর নামটা হচ্ছে আমাদের শ্বাসরোধকারী। শ্বাস রোধ রোধ রোধকারী, শ্বাসরোধকারী। ওকে, তারপরে 16 নাম্বার যে গ্রুপটা, 16 নাম্বার গ্রুপকে বলা হয় ভাইয়া চ্যালকোজেন। চ্যালকোজেন, চ্যালকোজেন মানে কি আমাদের আকরিক উৎপন্নকারী। আকরিক উৎপন্নকারী চ্যালকোজেন। ওকে, 17 নম্বর গ্রুপটাকে বলা হয় হ্যালোজেন বা সামুদ্রিক লবণ উৎপন্নকারী। হ্যালোজেন, এর অপর নামটা কি? সামুদ্রিক লবণ উৎপন্নকারী। উৎপন্নকারী। আচ্ছা, 18 নম্বর গ্রুপটাকে বলা হয় হচ্ছে আমাদের নিষ্ক্রিয় গ্যাস। কি বলা হয় বলো? নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্রুপ, অভিজাত গ্রুপ, যাই বলো না কেন, এটা বলা হয় এটাকে। তাহলে গ্রুপ ওয়াইজ আমরা নাম মনে রাখতে পারলাম। এস ব্লক আর পি ব্লক ছাড়া অন্য কারো আমার গ্রুপ ওয়াইজ নাম মনে রাখার দরকার নাই। হ্যাঁ, এই যে আমাদের 11 নাম্বার গ্রুপের এই তিনটাকে একত্রিতভাবে বলা হয় হচ্ছে আমাদের মুদ্রা ধাতু বা কয়েনেজ মেটাল। মুদ্রা ধাতু বা কয়েনেজ মেটাল। এবং এই তিনজনকে একত্রিত বলা হয় ফেকোনি। এই ফেকোনিকে বলা হয় একত্রে ফেরোম্যাগনেটিক, মানে এদের থেকে এদেরকে চুম্বকে পরিণত করা যেত। ফেরোম্যাগনেটিক। ক্লিয়ার আশা করি? অনেক কথা শিখে ফেলছো। এতটুকু যদি আয়ত্ত রাখতে পারো, সাথে আর একটা স্লাইড যাবো আমরা, আর একটা স্লাইডকে যুক্ত করবো জাস্ট, তাহলে আমার পর্যায় সারণীর পোর্শনের পড়াশোনা আসলে ডান, টু বি অনেস্ট আসলেই ডান। ঠিক আছে, এতটুকু যদি আমরা কমপ্লিট করতে পারি। চলো একটু হচ্ছে যে নেক্সট স্লাইডের নেক্সট পেজটার ভিতরে যাই, ওখানে যে হচ্ছে যে বাকি অংশটুকু দেখাই। এখন চলো এই পর্যায় সারণী সম্বন্ধে আর বাকি আধা উধা যা আছে সেই জিনিসটা একটু বলে ফেলি তোমাদের, যেটা অবভিয়াসলি অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল এটাকে এরকম ভাবে নিয়ে নাও তো। এবার এখানে যে জিনিসটা তুমি আর কি নিবা, সেটা হচ্ছে ভাইয়া, এখানে যে জিনিসটা নিবা, এটা হচ্ছে আমাদের কয়টা ব্লক আছে বলো তো? একটা হচ্ছে এস, একটা হচ্ছে পি। হ্যাঁ, এস ব্লক, পি ব্লক, এস পি, তারপরে ডি আর এফ, তাই না? ডি আর এফ মৌল। ওকে, ডান। এরপরে এইদিকে একটা জিনিস নাও, সেটা হচ্ছে এটা তোমার ব্লক। তারপরে এখানে দিবা হচ্ছে তুমি আসলে বেসিক্যালি, দেখছো কেমনটা লাগে, এটা তোমার হচ্ছে ব্লক। এরপরে তুমি এখানে আসলে বেসিক্যালি দিবা হচ্ছে তার মৌল সংখ্যা। থাক ভাই, হইছে মৌল সংখ্যা। এরপরে তুমি এখানে দিবা হচ্ছে সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন বিন্যাস। হ্যাঁ, এটাকে আমরা আরেকটু এদিকে দিই, সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন বিন্যাস আউটার মোস্ট সেলের। এখানে দিবা হচ্ছে গ্রুপ, আর এখানে দিবা হচ্ছে পর্যায়। দেখো, এই একটা ছক হলেও তোমার জন্য ডান। এটা হচ্ছে মেইনলি টপিক, কি টপিক নিয়ে তুমি আলোচনা করতে যাচ্ছ সেটা। তারপরে আমরা দিব হচ্ছে এখানে মেইনলি
এস ব্লক মৌল, এটা হচ্ছে আমাদের পি ব্লক মৌল, এটা ডি ব্লক মৌল, এটা হচ্ছে এফ ব্লক মৌল। ওকে, এটা হচ্ছে তার সংখ্যা, কে কয়টা, এটাও কিন্তু জরুরি, এমসিকিউ এর জন্য হর হামেশা আসে। ঠিক আছে, তারপরে এটা হচ্ছে সর্ববহিষ্ঠ শক্তি স্তর ইলেকট্রন বিন্যাস, সর্ববহিষ্ঠ স্তরের স্তরের ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস, সর্ববহিষ্ঠ শক্তি স্তর ইলেকট্রন বিন্যাস। এরপরে হচ্ছে দাও তুমি এখানে পর্যায়, তার পর্যায় সংখ্যাটা, এরপরে এখানে দাও হচ্ছে তার গ্রুপ সংখ্যা, তার পর্যায় সংখ্যার পরে দিবা তার গ্রুপ সংখ্যা, মানে গ্রুপ নাম্বারটা কেমনে বের করবো সেটা। এই ছকটাই তোমার ওখানে ছিল, যেটা আমরা এখানে আবার রিক্রিয়েট করব নিজেরা। ওকে, সো এস ব্লক মৌল, সর্ববহিষ্ঠ শক্তি স্তর ইলেকট্রন বিন্যাস করে এস এর মধ্যে ইলেকট্রন যাবে। এসে কয়টা ইলেকট্রন থাকতে পারে, একটা বা দুইটা। ওকে, আচ্ছা, সো এস ব্লক মৌল হচ্ছে এই যে এখানকার ভাই 7 6 13, ওইখানে একটা হিলিয়াম 14। এস ব্লক মৌল হচ্ছে আমার জাস্ট এ কয়টা, কয়টা, 14টা। ডান, তাহলে এস ব্লক মৌল আমাদের কয়টা পাইলাম আমরা, 14টা। পি ব্লক মৌল আসো, পি ব্লক মৌল দেখো, এই যে এরা গ্রুপ 13 থেকে শুরু করে গ্রুপ 18 পর্যন্ত এই যে মৌলগুলো রয়েছে, দেখো তো এখানে তো আমাদের এই যে প্রথম যেটা 1 নাম্বার পর্যায়ে, এই পর্যায়ের কোনো মৌল নাই, 2 নাম্বার থেকে শুরু, তার মানে এই যে এখান থেকে শুরু কয়টা আছে এখানে, 6টা। এদিকে 7 পর্যন্ত, 2 থেকে 7 পর্যন্ত কয়টা, 6টা, 2 সহ কিন্তু 2 3 4 5 6, দেখো কয়টা হয়, 7, কয়টা হচ্ছে, 6টা হচ্ছে। তার মানে এদিকে 6 এদিকে 6, 6 6 কত, 36, মধ্যখানের একটা তো হচ্ছে উপরের বাদ, তাহলে কত, 6 6 36 না? যদি 36 হয় তাহলে এস ব্লক মৌলের সংখ্যাটা আমরা পেলাম 14, পরেরটা পাচ্ছে হচ্ছে 36, 36টা এখানে লিখলাম। ওকে, একটা হচ্ছে এস ব্লক মৌল, সেটা হচ্ছে আমাদের 14টা, আর আরেকটা হচ্ছে আমাদের পি ব্লক মৌল, যেটা হচ্ছে আমাদের 36। ডান। এরপরে যদি আমি যাই ডি ব্লক মৌলের ক্ষেত্রে, ডি ব্লক মৌল, চলে এস আর পি এই দুইটা তো আগে লিখে ফেলি। এস ব্লক মৌল কয়টা আমাদের, 14টা। পি ব্লক মৌল কয়টা আমাদের, 36টা। ডি ব্লক মৌল দেখো ভাই, ডি ব্লক মৌল হচ্ছে বেসিক্যালি 13 থেকে 18 ওদিকে বাদ, ওদিকটা দান হয়ে গেছে, 1 আর 2 দিকে ডান। তার মানে এই যে থাকলো তোমার 3 থেকে, এই যে থাকলো কত আসলে, 3 থেকে এই যে থাকলো হচ্ছে 12, 3 থেকে 12 পর্যন্ত যে মৌলগুলো, কয়টা গ্রুপ থাকতেছে, 10টা। ঠিক আছে, এবং কত নাম্বার পর্যায় থেকে শুরু হচ্ছে, 4 থেকে, তার মানে 4 5 6 7, 4টা, এদিকে 10, 4 10 কত, 40, 40টা হওয়ার উচিত। বাট দ্য থিং ইজ ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইডের ভিতরে এই যে থোরিয়াম, এটারও সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রনটা ডি ব্লকে যায়। দ্যাটস ওয়াই ওই যে 4 10 40 আর 1 41, কয়টা হইলো, 41টা। কয়টা হচ্ছে বলো, 41টা। এভাবে যদি মনে রাখো তাহলে কি তুমি মানে মনে রাখতে কোনো প্যারা হবে, আশা করি কোনো প্যারা হবে না। এগেইন চলে আসো, এর সাথে সাথে যখন তুমি এই যে এই গ্রুপ 6 আর 7, এই যে এখানে আছে হচ্ছে আমাদের ল্যান্থানাম, এখানে আছে হচ্ছে আমাদের অ্যাক্টানাম, অ্যাক্টিনিয়াম। তো ল্যান্থানাম আর অ্যাক্টিনিয়াম সহ এখানে কয়টা মৌল আছে বলতেছি আমরা, 18টা। কয়টা আছে, সরি 32টা। 32টার ভিতরে 18টা গ্রুপ এখানে আছে। তাহলে আর কয়টা থাকলো আসলে বাকি, 14টা। 14টা না, 14টা। তার মানে বাকি যে 14টা এক্সট্রা মৌল আছে, যে দুইটা আমরা বলতেছি ল্যান্থানামের ভিতরে ল্যান্থানামের সিরিজটা অবস্থিত, অ্যাক্টিনামের ভিতরে অ্যাক্টিনামের সিরিজটা অবস্থিত, তাহলে সেখানে 14 14 কয়টা মৌল আছে, 28টা। 28টার ভিতরে এই থোরিয়াম একটা, যেটা অ্যাক্টিনামের ভিতরে অবস্থিত, সে তো ডি ব্লকে চলে গেছে, তাহলে 28টা থেকে একটা বাদ হয়ে গেলে থাকলো কয়টা, 27টা। এই 27টাই হচ্ছে তোমার এফ ব্লক মৌল। কয়টা, 27টা। ডান। ব্লক মৌল নিয়ে আর কোনো প্যারা থাকলো, কোনো প্যারা থাকলো না, ব্লক মৌল আমাদের জন্য ডান হয়ে গেল। এইবারে তোমাকে যেতে হবে সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস, সেটা আমরা একটু ইম্পর্টেন্ট বা মনোযোগ দিয়ে করব। এস ব্লক মৌলের সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস হচ্ছে এন এস 1 থেকে 2। এন এস এর ভিতরে 1 হইতে পারে, ইলেকট্রনটা 2 হইতে পারে। এন এন নাম্বারটা কি থেকে শুরু হইতে হবে, 1 2 3, মানে পূর্ণ সংখ্যা শুরু হবে এরকম। আচ্ছা, পি ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে এন এস 2 ফিল আপ হবে, তারপরে এন পি এর ভিতরে থাকবে হচ্ছে 1 থেকে 6। দেখছো কি হয়, এন পি এর ভিতরে থাকবে হচ্ছে আসলে 1 থেকে 6, পি তে 6টা পর্যন্ত ইলেকট্রন যেতে পারে। ওকে, ডি ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাসটা হয় হচ্ছে মেইনলি আমাদের এন এস 1 বা 2 আর এন মাইনাস 1 ডি 1 থেকে 10। এন এস 2ও হইতে পারে, 1ও হইতে পারে, 1ও হয় মাঝে মধ্যে, ক্রোমিয়াম কপার মনে আছে না, 1 থেকে 2। আর এন এন মাইনাস 1 মানে এন এর থেকে এন যত হবে, এন তো মিনিমাম হওয়া শুরু হবে হচ্ছে ধরো 4, তাহলে ডি এর আগে 3 থাকবে, ধরো 3D 1 থেকে 10 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা হবে, 3D এর ভিতরে 1 থেকে 10 এর মধ্যে। ওকে, এরপরে এফ ব্লক মৌলের যেটা, সেটা হয় হচ্ছে আসলে বেসিক্যালি এন মাইনাস 2 এফ 1 থেকে 13, এফ 1 থেকে 14 অ্যাকচুয়ালি, আবার এন মাইনাস 1 ডি 0 থেকে 1 NS2। মনে রাখবো আমরা, কিচ্ছু করার নেই, মনে রাখতে হবে। এটা হয় হচ্ছে তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস। ওকে, আচ্ছা, পর্যায়, প্রত্যেকটার ক্ষেত্রে পর্যায় হবে হচ্ছে 3 এন, পর্যায় হবে কি এন।
এন হচ্ছে তার পর্যায়, মানে তার যেটা সহগ বা সংখ্যা সেটাই হচ্ছে তার পর্যায়। যেমন এখানে সর্বস্থিত শক্তি স্তর হচ্ছে 4s2 বা হচ্ছে ধরো ns2, তাহলে তার পর্যায় হবে কত? এন। এন হবে তার পর্যায়। গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের একটা কাহিনী আছে। গ্রুপ হচ্ছে এইখানে এই এস ব্লক, মানে এস ব্লক মৌলের ক্ষেত্রে গ্রুপ হচ্ছে এস এর ইলেকট্রন সংখ্যা। এস এর ইলেকট্রন সংখ্যাটাই হচ্ছে আমাদের তার গ্রুপ। ওকে, আচ্ছা। পি ব্লক মৌলের ক্ষেত্রে গ্রুপটা হবে হচ্ছে এস এর ইলেকট্রন প্লাস পি এর ইলেকট্রন প্লাস 10। 10, এখন তুমি বলতে পারো 10 কেন? কারণ এই যে এখানে দেখো মধ্যখানে যে 10টা, এই যে 2 3 থেকে 12 এ পর্যন্ত কোনো মৌল আসলে পি ব্লক নাই, সবগুলা হচ্ছে ওইদিকে। তাই এস এর ইলেকট্রনকে যোগ করব আমরা, এখানে 1 হতে পারে 2 হতে পারে, পি এর ইলেকট্রনকে যোগ করব, তারপরে 10 যোগ করে দিব। দ্যাটস ওয়াই 10টাকে এক্সট্রা করে যোগ করা লাগে। ওকে, আচ্ছা। আর ডি ব্লক মৌলের গ্রুপের ইলেকট্রনের জন্য এস এর ইলেকট্রন প্লাস ডি এর ভিতরে যে একটা ইলেকট্রন, ডি এর ইলেকট্রন, তাহলে সেটা হয়ে যাবে তার গ্রুপ। এফ ব্লক মৌলের গ্রুপ অ্যাকচুয়ালি মানে এই যে 3 অথবা 4, মানে 3 অথবা 4, আবার বলি অনলি 3, বুঝছো? অনলি 3 নাম্বার গ্রুপ। 3 নাম্বার গ্রুপ কত নাম্বার গ্রুপে আসে? এই যে দেখো অনলি 3 নাম্বার গ্রুপে, এই গ্রুপে থাকে শুধু, আর কেউ না। এবং এই গ্রুপটা হচ্ছে ট্রিপল আই বি। যদি আমরা এটা রোমান সংখ্যায় কমপ্লিট করি তাহলে এই গ্রুপটা হয় হচ্ছে ট্রিপল আই বি। এই হয়ে গেল ওভারঅল কথাবার্তা, ওভারঅল যাবতীয় আলাপ। তাহলে একটা মৌল এটা এস ব্লক নাকি পি ব্লক, তার পর্যায় সংখ্যা, তার সংখ্যা আমরা নির্ণয় করতে পারবো না? ইনশাল্লাহ পারবো। চলো এবার আমরা এটাই সলভ করে দেখবো। এবং প্রত্যেকটা মৌল, কতগুলা মৌল আমরা মনে রেখে ফেলছি দেখো তো, অনেকগুলা মৌল আমরা মুখস্থ করে ফেলছি, মনে রেখে ফেলছি। চলো এখন এগুলাকেই হচ্ছে বৈশিষ্ট্য আকারে আমরা পড়বো। এটা ছিল আমাদের ওই পর্যায় সারণীর হিসাব নিকাশ। পর্যায় সারণীর কথাবার্তাটা ছিল হচ্ছে এখানে বেসিক্যালি। আমরা যদি আরেকটু আগাই তাহলে আমরা দেখতে পাবো এটা 54, 55, 56, 57, সরি ওকে 58 হচ্ছে অ্যাকচুয়ালি ল্যান্থানাম, 53, 54, 58, এটা হচ্ছে 59, 58 হচ্ছে সেরিয়াম। ওকে, চলো আমরা দেখি কি বলে আমাদেরকে এখন পড়াশোনার ভিতরে। দেখো তো এই যে এস বি ডি এফ গ্রুপ, এস এর ইলেকট্রন সংখ্যা, সর্বশেষ এস এর ইলেকট্রন সংখ্যা, এন এর সর্বোচ্চ মান, এন এর মানটাই তো, এন এর মানটা সর্বশেষ, এন এর মানটা ওটাই তো বলতেছে। পর্যায়ের গ্রুপ নির্ণয় করার ক্ষেত্রে দেখো তো এখানে একটা 10 যোগ করছে, এখানে কি এন এর সর্বোচ্চ মান, এন এর সর্বোচ্চ মান, এন এর সর্বোচ্চ মান। এখানে দেখো ডি এর ইলেকট্রন সংখ্যা, এস এর ইলেকট্রন সংখ্যা যোগ। এবার এ ব্লক মৌলসমূহের তালিকায় 3 নম্বর গ্রুপে অবস্থিত, আর এক্সট্রা কিছু নাই। বলো তো এগুলো পারবো না আমরা এখন? ইনশাল্লাহ পারবো। ওকে, সো ইলেকট্রন বিন্যাস রিলেটেড ভিত্তি সব কথাবার্তা আমরা বলে ফেলছি। এখন এই গ্রুপ ওয়াইজ মৌলগুলো আমাদেরকে আর মনে রাখতে হবে হাই, লি, না, কে, রুবি, সাজাবে, ফ্রান্সে, এগুলো তো আমাদের মুখস্থ হয়ে গেছে। তারপরে 2 নম্বর গ্রুপে বেরিলিয়াম থেকে শুরু হয়, বিরিয়ানি, মোগলাই, কাবাব, সরিয়ে বাটিতে রাখো, ডান। ঠিক একই রকম ভাবে এই যে বোরন, অ্যালুমিনিয়াম, কার্বন, সিলিকন, নাইট্রোজেন, ফসফরাস, অক্সিজেন, সালফার, ফ্লোরিন, ক্লোরিন, নিয়ন, আর্গন, এগুলা কি পড়াইছি না? ডান। পর্যায় 4 এবং 5-এর কথা বলতেছে। পর্যায় 5 আমাদের এক্সট্রা আলাদা রকম ভাবে লাগবে না, যতটুকু বলছি ততটুকু কমপ্লিট। পর্যায় 4টা লাগবে, পর্যায় 4টা আমরা কমপ্লিট করে ফেলবো। বুঝো নাই? ওই যে পর্যায় 4 যেটা আমরা একটা মাত্র ডি ব্লক মৌল লিখছিলাম ওইটাই, তাহলে হয়েছে, আর না। পর্যায় সারণীর মূল ভিত্তি, এই যে মূল ভিত্তির কথা যেটা বলতেছিলাম, ওই মূল ভিত্তিটা কি আসলে ইলেকট্রন বিন্যাস। এই ইলেকট্রন বিন্যাস রিলেটেড জিনিসপাতি এখানে সবকিছু বলা আছে, ঠিক আছে? আর কোনো কিছুর প্রয়োজন নাই আমাদের। এই যে যেটা স্ক্যান্ডিয়াম, কত নাম্বার বলো তো? 3, তারপরে 4 শুরু হয়েছে, ডট 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 ডট, এটা কত আমাদের? 12, এটা কত আমাদের? 13, 14, এই যে দেখো 13, 14, 15, 16, 17, 18, 18 নাম্বার পর্যন্ত। এই পর্যায়ে 6 লাগবে না, প্যারা নাই, যতটুকু বলছি ততটুকু দিলেই হয়েছে, লাগবে না। ওকে, তারপরে পর্যায় 7 কোনো প্রয়োজন নেই, ল্যান্থানাম অ্যাক্টিনাম সিরিজ নিয়ে এত মাথা ব্যথা করার কোনো প্রয়োজন নেই। দেখো গ্রুপ 1, গ্রুপ 2 এগুলো আমরা একেবারে ছন্দ ওয়াইজ মনে রেখে ফেলছি না, বলে ফেলেছি না? বলে দিয়েছি অলরেডি। এই যে দেখো এখানে গ্রুপ 3 দেওয়া আছে মেইনলি, স্ক্যান্ডিয়াম, এট্রিয়াম, ল্যান্থানাম, অ্যাক্টিনাম। আমরা তো বলছি ল্যান্থানাম, অ্যাক্টিনাম আমরা জানি। এই যে সাইনটা চিহ্ন করা আছে এটা দিয়ে বোঝাচ্ছে এই জিনিসটা হচ্ছে তেজস্ক্রিয়। এই ছোট ছোট জিনিসপাতি বা ইনফরমেশনগুলো আমরা একটু মনে রাখবো, তাহলেই হয়েছে, আর কিচ্ছু না। ওকে, এই যে গ্রুপ 3। আচ্ছা, এরপরে চলে আসছো নিম্নোক্ত পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস দেখাও এবং পর্যায় সারণীতে এদের অবস্থান নির্ণয় করো। প্রথমটা আছে হচ্ছে 38। ধরো না তুমি জানো না 38 কে, তার ইলেকট্রন বিন্যাস তুমি করবা, হতেই পারে না জানতে পারো। জিনিসটা হচ্ছে 38 থেকে তুমি খালি 18 বাদ দাও, কত থাকে বেসিক্যালি 38 থেকে যদি 18 বাদ দাও তোমার থাকে হচ্ছে সিম্পলি, যেহেতু 38 আসছে তোমার, 38-এর আশেপাশে তুমি কাকে চিনো আর কি। 18-র সাথে 18 যোগ করলে 36 হইতো, 36 হইতো না? 18-র সাথে 18 কেন বলতেছি? 18 হচ্ছে আর্গন, তুমি তো চিনো আর্গন ছিল না 18, আর্গনে ছিল হচ্ছে 18, এটা 3 নাম্বার পর্যায়ে। 4 নাম্বার পর্যায়েরটা কি 36 হবে,
36 মানে হচ্ছে সে কে, সে হচ্ছে আমাদের আর্গনের পরে হচ্ছে আসলে ক্রিপ্টন, তারপরে হচ্ছে জেনন, জেনন হবে কি 36 সাথে আরো 32 যোগ 18 এরকম, তাই না? সরি, আরো 18 যোগ, সে হবে হচ্ছে জেনন। আমার কথা হচ্ছে এই 36-এর পরে আমাদের যে 5 শুরু, সেখানকার 2 নাম্বারটাই তো 38, তাহলে এটা একটা কি 2 নাম্বার গ্রুপের মৌল না? এটার এটার আমি না দেখেই, না কমপ্লিট করেই বলতেছি, আমার যতটুকু ওখান থেকে জ্ঞান সেখান থেকে বলতেছি, এর পর্যায় হবে হচ্ছে ভাইয়া, ওটা ছিল 3 নাম্বার পর্যায়, তারপরে 4, এটার পর্যায় হবে হচ্ছে ভাইয়া 5 এবং গ্রুপ হবে হচ্ছে 2। চলো একটু সলভ করে দেখি, ঠিক আছে? পর্যায় হবে হচ্ছে 5 6 7, ঠিক আছে, কারণ ওটা ছিল 3, এটা হচ্ছে 4, তারপরে হচ্ছে 5, ডান। দেখো 38 যদি আমরা সলভ করতে চাই, তাহলে এটা হচ্ছে কি আসলে বেসিক্যালি হচ্ছে আমাদের ওই যে ওই 18, 20-এর সাথে 18 যোগ করতেছি, কারণ ক্যালসিয়াম, তার বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে স্ট্রনসিয়াম। চলো দেখি হয় কিনা। ইলেকট্রন বিন্যাস করা শুরু করলাম। 1s2 2s2 2p6 3s2 3p6, কতদূর পর্যন্ত গেছি বলো তো? 18 পর্যন্ত গেছি। তারপরে 4s2 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 গেলাম 3d10, কতদূর পর্যন্ত গেছিলাম? জিঙ্ক পর্যন্ত, 30 পর্যন্ত চলে গেলাম। 30-এর পরে এবার হচ্ছে আমাদের 4p এর ভিতরে 6, 4p6 36 গেল। তারপরে এবার বলো 5s এ যাবে নাকি 4f এ যাবে, নাকি হচ্ছে যে 4 এর তো আর কিছু নাই, 5p তে যাবে? 5p তে তো অবশ্যই যাবে না, অবশ্যই 4s এবং 4f এবং 5s এর ভিতরে 5s এ যাবে আগে ইলেকট্রন, 5s2। এই হচ্ছে তোমার ইলেকট্রন বিন্যাস। ওকে, তাহলে এখানে সর্ববহিষ্ঠ শক্তি স্তরটা আসলে কোনটা? সর্ববহিষ্ঠ শক্তি স্তর কোনটা? এটা না? তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস পেলাম কেমন? ns 1 থেকে 2, 1 থেকে 2, তার মানে ns 1 থেকে 2, 2 তো আছে, 2 তো আছে। তাহলে n এর মানটাই হচ্ছে তার পর্যায়ের মান, তার মানে পর্যায় নাম্বার হচ্ছে 5, আর গ্রুপ s এর ইলেকট্রন সংখ্যাই হচ্ছে তার গ্রুপ, তাহলে গ্রুপের মানটা কত? 2। ওটাই করছি না, পর্যায়ের গ্রুপ। দেখছো দেখছো, ডান। এবার আসো হচ্ছে 54 এন্ড 54 সব থেকে কাছেরটা তুমি কি জানো? এই যে 36-এর পরে যদি আরো 18 যোগ করো, কত হয় সেটা? 36 আর 10 46, 46 আর 8, 46 আর 8 কত হয়? এক্স্যাক্টলি 54। তার মানে এটা তো একটা নিষ্ক্রিয় গ্যাসই হবে। আরে মিলে গেল, জেনন, তাই না? জেনন হবে এটা। চলো দেখি তো, জেনন। তো জেনন যদি হয় তাহলে এটা আর কিছুই না, এমন আহামরি কিছুই না, এটা জাস্ট সিম্পলি হবে হচ্ছে পর্যায় তো 5ই থাকবে, পর্যায় হবে হচ্ছে ভাইয়া দেখো 5, আর গ্রুপ হবে হচ্ছে 18। চলো দেখি সলভ করে। এই এতদূর পর্যন্ত আর করবো আর না করি, আমাকে আর এত কেন খাটাবা? এতদূর পর্যন্ত ধরো তুমি কমপ্লিট করে ফেললাম, হ্যাঁ, 1s2 2s2 2p6 3s2 3p6 ধরে নাও, এতটুকু পর্যন্ত কমপ্লিট করলাম। তারপরে এখানে নিবা কত তুমি? 5s2। এখন 5p তে আগে ইলেকট্রন যাবে নাকি 4f এ আগে ইলেকট্রন যাবে? সোজা উত্তরটা 4f এ আগে ইলেকট্রন যাবে। তাহলে 4f 14, কতদূর পর্যন্ত হয়েছে তোমার ইলেকট্রন? তুমি হচ্ছে যখন এতদূর পর্যন্ত করছো, এটা হচ্ছে 30, 38, 38 আর 14, 38 আর 14 কত হয়ে গেছে? 38 আর 14 2 দাও এখানে, আর থাকে হচ্ছে 12, 52 পর্যন্ত হয়ে গেছে, তাই না? ঠিক করতেছি আমরা, হ্যাঁ 52, 38 আর 14, এটা হচ্ছে 30, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 36, 38, 38 পর্যন্ত তো আমরা ওখানে নিছিলাম 5s2, এটা ছিল আমাদের 38, 38-এর পরে 4p তে 14, তাহলে আমাদের থাকে কত? 52 পর্যন্ত হয়ে গেছে। এটা কত আসলে? 54 না? তাহলে 4p, এই ভুল করলাম কোথায়? আমাদের সরি 4p আবার বলি, 5p, 5 এর যেটা আমাদের আছে 5p, দেখি একটু, ss ps ps dps dps কেন হচ্ছে না? ss ps ps dps 4d কই গেল? 4f এ ইলেকট্রন যাওয়ার আগে আমার 4d তে যাবে না? হায় রে খোদা, 4d ভুলে গেছো? 4d 10, dps আবার dps, তার মানে d, তারপরে আবার হচ্ছে p, এবার আসবে হচ্ছে তোমার 5p তে, 5p তে 6, তারপরে হচ্ছে s, dps, হ্যাঁ, আর ইলেকট্রনের প্রয়োজনই নাই। দেখো 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 দেখো, এই যে এ পর্যন্ত জিঙ্ক না, এ পর্যন্ত তো জিঙ্ক, এটা বুঝছো? এ পর্যন্ত তো হচ্ছে আমাদের জিঙ্ক 3d10, 30 পর্যন্ত হয়ে গেছে। ওকে, এরপরে এখানে দেখো কত হয় এটা? 6 6 12, 12 আর 12 24, 30 আর 24 54, মানে রাইট। এখন সর্ববহিষ্ঠ শক্তি স্তর আসলে কোনটা? এই যে 5, এটা কি সর্ববহিষ্ঠ শক্তি স্তর না? সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস তাহলে কি? 5s2 5p6
আমরা এটার ইলেকট্রন বিন্যাস কেমন পাচ্ছি, NH2 NP 1 থেকে 6 এরকম পাচ্ছি না? এটা আসলে কোন ব্লক মৌল? এটা কোন ব্লক মৌল বলো? পি ব্লক মৌল না? তার মানে এটা অবশ্যই হচ্ছে আমাদের পি ব্লক মৌল। পি ব্লক মৌল, এবং পি ব্লক মৌলের ভিতরে আমাদের এখানে যেটা আমাদের এন এর সর্বোচ্চ মান সেটাই হচ্ছে আমাদের পর্যায়। তাহলে এই যে এন এর মান কত? পর্যায় 5, আর গ্রুপের মানটা কত? এস এর ইলেকট্রন, পি এর ইলেকট্রন প্লাস 10, এস এর ইলেকট্রন 2, পি এর ইলেকট্রন 6, 8 প্লাস 10 18। তার মানে রাইট অ্যান্সারটা কি? গ্রুপটা হচ্ছে আমাদের 18। ডান। দেখো তো খুব কঠিন কিছু কি, খুব অসম্ভব কিছু কি? নিশ্চয়ই না। কারণ আমি তোমাকে একটা সিরিয়াল দিচ্ছি, এই সিরিয়ালেরগুলো তুমি কমপ্লিট করবা। এদের ইলেকট্রন বিন্যাসটা আহ্বান নীতি থেকে একটু ভিন্ন, এটা আমি আগের বারও দিছিলাম। ক্রোমিয়াম, কপার, তারপরে করবা হচ্ছে সিলভার, অ্যারাম, ল্যান্থানাম, থোরিয়াম করবা, একটা থোরিয়াম করো না হয়। আচ্ছা অত দূর যাওয়ার দরকার নেই, মার্কারি পর্যন্তই করো, এই কয়টাই করো। ঠিক আছে, এই কয়টা ইলেকট্রন বিন্যাস হচ্ছে তোমার HW বাসার কাজ কমপ্লিট করবা। ডান। ওকে, সো এরপরেই তোমার হচ্ছে ওই যে এস ব্লক পি ব্লক মৌল। দেখো ভালো করে, এস ব্লক মৌল, ঠিক আছে, এটা সহ এটা একটা, টোটালে কয়টা? 14টা। পি ব্লক মৌল, এই যে দেখো কালার একেবারে 6 6 36, আর কিচ্ছু নাই। এটা হচ্ছে আমাদের টোটালটাই পি, এই টোটালটাই হচ্ছে আমাদের কি? এস। এই পুরোটা মিলে হচ্ছে আমাদের কি ভাবে বলো তো? ডি ব্লক মৌল। সাথে হচ্ছে এখানে আছে হচ্ছে একটা থোরিয়াম, এই যে এই জায়গার ভিতরে আছে হচ্ছে একটা থোরিয়াম, 4 40 আর 1 41, আর এখানে বাদ বাকি যা থাকলো সেটা হচ্ছে আমাদের এফ ব্লক মৌল। ডান। এইটারই পরিব্যাপ্তি বোঝাচ্ছে। আমি এই জিনিসটা আর একবার লিখে দিচ্ছি। এস ব্লক মৌল আমাদের কয়টা? 14টা। 13 আর 1 14, এই যে 13 আর 1 14, মানে 1 আর 2 নাম্বার গ্রুপের সাথে 18 নাম্বার গ্রুপের প্রথম মৌলটা। আচ্ছা, পি ব্লক মৌল আমাদের কয়টা? 6 6 36টা, এখানে কোনো বানচাল নাই। এই যে দেখো এখান থেকে শুরু হয়েছে, এই যে 6 6 36। ওকে, ডি ব্লক মৌলের সংখ্যা আমার কয়টা? 4 10 40, আর একে হচ্ছে আমাদের 41টি। 4 10 40 কোথা থেকে? এই যে এখান থেকে শুরু করে এই যে 10 আর 4 4 10 40 আর 1 41। ওকে ডান। এফ ব্লক মৌল, এফ ব্লক মৌলের সংখ্যাটা আমাদের কয়টা? এখানে থাকতো হচ্ছে 28টা, 28টা থেকে একটা বাদ, তার মানে 27টা। এই যে ডান। আর কিছু আছে এখানে? নাই। ক্লিয়ার? ওকে, এই যে এখন আমরা চলে যাব হচ্ছে, আমরা যে গ্রুপ ওয়াইজ একটু আগে মৌলগুলার নাম পড়লাম না, মনে আছে? ওই মৌলগুলার কিছু ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। হ্যাঁ, বলতো ক্ষার ধাতু কাদেরকে বলতাম আমরা? গ্রুপ 1 এর মৌল। গ্রুপ 1 এ কে কে ছিল? গ্রুপ 1 এর মৌলগুলো ছিল হচ্ছে হাইড্রোজেন থেকে শুরু হয়েছিল, হাই, লি, না, কে, রুবি, সাজাবে, ফ্রান্সে। হাই, লিনাকে, রুবি, সাজাবে, ফ্রান্সে, এই কয়টা মৌল। এই কয়টা মৌলকেই বলতেছি আমরা অ্যালকালি মেটাল বা ক্ষার ধাতু, এবং তাদের কিছু বৈশিষ্ট্য দেখে নাও। এরা হচ্ছে অত্যন্ত সক্রিয়, এগুলো কিন্তু একটু মনে রাখবো। হ্যাঁ, যেসব যৌগ পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে তাদেরকে আমরা ক্ষার ধাতু বলতেছি। সিম্পল হিসাব। মৃৎক্ষার কাদেরকে বলতেছি? ওরাও পানির সাথে ক্ষার তৈরি করবে, বাট ওরা মাটিতে পাওয়া যায়, মাটিতে পাওয়া যায় ওদেরকে, এদেরকে মাটিতে পাওয়া যায় না। ওকে, এসব মৌল পানির সঙ্গে সরাসরি বিক্রিয়া করে তীব্র ক্ষার গঠন করে, এজন্য এদেরকে ক্ষার ধাতু বলা হয়। সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করতেছে, দেখুন দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার তৈরি করতেছে এবং হাইড্রোজেন গ্যাসটা রিলিজ হচ্ছে। ডান। সোডিয়াম পানির সাথে বিক্রিয়ায় বিস্ফোরণ দেয়, কি হয় বলতো? বিস্ফোরিত হয় রীতিমতন, বিস্ফোরণ দেয়। ওকে, এরপরে দেখো মৃৎক্ষার ধাতু বা অ্যালকালাইন আর্থ মেটাল যাকে বলি। হ্যাঁ, এটা কি আসলে? মৃৎ শব্দটির অর্থ হচ্ছে মাটি, এবং এদেরকে আমরা পানির সাথে বিক্রিয়ায় ক্ষার তৈরি করবে, বাট এদেরকে মাটিতেও পাওয়া যায়। ঠিক আছে, গ্রুপ 2 এর মৌলগুলা কারা ছিল এগুলা? এরা ছিল হচ্ছে আমাদের বিরিয়ানি, বেরিলিয়াম, মোগলাই, ম্যাগনেসিয়াম, কাবাব, ক্যালসিয়াম, সরিয়ে স্ট্রনসিয়াম, বাটিতে বেরিয়াম, রেডিয়াম রাখো, রেডিয়াম, এরা। আচ্ছা, এখানে বলতেছে ম্যাগনেসিয়াম পাওয়া যায়, এসব ধাতু পানির সাথে বিক্রিয়া করে ক্ষার গঠন করে, এজন্য তাদেরকে মৃৎক্ষার বলা হয়। মানে ক্ষার তো উৎপন্ন করে এবং একটা এক্সট্রা বৈশিষ্ট্য, এদেরকে আমরা মাটিতেও পাই, দ্যাটস ওয়াই এদেরকে আমরা মৃৎক্ষার বলতেছি। ওকে, এদের একটা উদাহরণ দেখো, ক্যালসিয়াম, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোজেনকে রিলিজ করছে। ডান। নেক্সটে মুদ্রা ধাতু কে কে ছিল কয়েনেজ মেটালে? কপার থেকে শুরু হয়েছিল না? কপার, সিলভার, অ্যারাম, এটা হচ্ছে তামা। হ্যাঁ, তারপরে এটা কি আমাদের? সিলভার, বা আমরা বলতে পারি আসলে বাংলায় রূপা। আর এটা কি ছিল আমাদের? স্বর্ণ। যা দাম বাড়ছে স্বর্ণর ভাইয়া। গ্রুপ 11 এর 4টি মেটাল মৌল হচ্ছে কপার, সিলভার, গোল্ড এবং রন্টোজেনিয়াম। রন্টোজেনিয়ামটাকে এখন আর বলা হয় না, মানে ওই গ্রুপের মৌলগুলা। এই 4টি মৌলের মধ্যে প্রথম 3টি কয়েনেজ মেটাল বলা হয়। মুদ্রা ধাতু দিয়ে প্রাচীনকালে মুদ্রা তৈরি করা হতো এবং ব্যবসা বাণিজ্যে বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো, মানে প্রথম 3টাকে। ঠিক আছে, ওকে ডান। মুদ্রা ধাতু বা কয়েনেজ মেটাল, সেটাও ডান। এবার আসো চ্যালকোজেন। চ্যালকোজেনের অপর নাম কি বলছিলাম? আকরিক উৎপন্নকারী।
আকরিক উৎপন্নকারী। ঠিক আছে, চ্যালকোজেনের প্রথম নামটা কি বলছিলাম? আকরিক উৎপন্নকারী। এই আকরিক উৎপন্নকারী এই আকরিক উৎপন্নকারী যেটা, সেটাকে আমরা কি বলতেছি? এই আকরিক উৎপন্নকারী যে, সে হচ্ছে 16 নম্বর গ্রুপ। নিক্টোজেন বা শ্বাসরোধকারীকে কিন্তু বলা হলোই না, সমস্যা নাই, আমরা তো শিখেছি নাম, সমস্যা নাই। এটা কাদেরকে বলতেছি? ও এস এস সি তে পড়ে। ও অক্সিজেন, এস সালফার, তারপরে সেলেনিয়াম, টেলোরিয়াম, পোলোনিয়াম। এখানে সব থেকে বেশি যাদেরকে আকরিক আকারে পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের এই সালফার বাবাজি, বুঝছো? 16 এর অন্তর্ভুক্ত, তাদেরকে চ্যালকোজেন বা আকরিক উৎপাদন করে। চ্যালকোজেন্স মানে হচ্ছে ওরে ফর্মিং বা আকরিক সৃষ্টিকারী, আকরিক উৎপাদনকারী। এসব মৌলগুলোকে খনিতে বিভিন্ন আকরিকের মাধ্যমে পাওয়া যায়, অক্সাইড আকারেও পাওয়া যায়, সালফার আকারে সব থেকে বেশি পাওয়া যায়। ডান। ওকে, নেক্সট হ্যালোজেন। হ্যালোজেন যে জিনিসটা, সেটাকে আমরা বলতেছি হচ্ছে আসলে বেসিক্যালি হ্যালোজেন। হ্যালোজেন যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের সামুদ্রিক লবণ উৎপন্নকারী। বেসিক্যালি এখানে ফ্লোরিন আসলে হ্যালোজেনের ভিতরে পড়ে না, বাট যেহেতু ও বৈশিষ্ট্যগুলোকে মেনটেন করে, দ্যাটস ওয়াই তাদেরকে বলা হয়, কারণ ফ্লোরিন সমুদ্রে পাওয়া যায় না। ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলাকে খুব বেশি পরিমাণে পাওয়া যায়, আর অ্যাসিটিন তো হচ্ছে যে এই তেজস্ক্রিয়ভাবে উৎপাদন করা হয় ল্যাবে। হ্যালোজেন শব্দের অর্থ হচ্ছে সামুদ্রিক লবণ প্রস্তুতকারী। এসব মৌলের লবণ, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড, সোডিয়াম আয়োডাইড, দেখো সমুদ্রের লবণাক্ত পানিতে থাকে। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টোটিন, এদেরকে বলা হয় হ্যালোজেন। ওই গ্রুপটাকেই বলা হচ্ছে হ্যালোজেন। ওকে, দেখো সোডিয়াম ব্রোমাইড আছে কোথাও? নাই। ডান, ক্লিয়ার। এটুকুই ছিল হচ্ছে তোমার পর্যায় সারণীর প্রথম পার্টের পর্যায়ের যে অংশটুকু, এটুকুই হচ্ছে তোমার জন্য ডান। এর পরের যে অংশটা রয়েছে সেটা হচ্ছে এই যে নিষ্ক্রিয় গ্যাস। হ্যাঁ, নিষ্ক্রিয় গ্যাসটা সহ বলে নি, তারপরে যে শেষ হবে। নিষ্ক্রিয় গ্যাস বা এটাকে বলা হয় হচ্ছে নোবেল গ্যাস। এটা হচ্ছে কত নাম্বার গ্রুপের মৌল বলো তো? 18 নাম্বার গ্রুপের মৌল। এদেরকে মধ্যে কি আছে? হিলিয়াম থেকে শুরু করে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, হ্যাঁ, তারপরে হচ্ছে রেডন। এই কয়টা মৌল আছে এটা, ঠিক আছে? ওকে, দেখো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এরা নিষ্ক্রিয় গ্যাস। এরা কারোর সাথে বিক্রিয়া অংশগ্রহণ করে না, এরা নিষ্ক্রিয় আকারে থাকে এবং এককভাবে। এরা হচ্ছে এক আণবিক গ্যাস, বেসিক্যালি এক আণবিক গ্যাস। এরা কারোর সাথে কোনো প্রকার বন্ধন গঠন করে না। ওই জেনন আর কি একটু বড় অবস্থায় থেকে কিছু বন্ধন গঠন করতে পারে ফ্লোরিনের সাথে, XeF2, XeF4 এরকম কিছু যৌগ গঠন করে। আণবিক গ্যাস, এক আণবিক গ্যাস। আচ্ছা, NH2NP6 এই ইলেকট্রন বিন্যাস থাকায় এদের রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, কারণ এদের সর্বোচ্চ শক্তি স্তরটা ফিল আপ থাকে এবং এদেরই ইলেকট্রন বিন্যাসটাই সবাই বেসিক্যালি আসলে অর্জন করতে চায়। এদের যে ইলেকট্রন বিন্যাস, সেটাই আসলে সবাই অর্জন করতে চায়, বুঝছো? ওকে, নিষ্ক্রিয় গ্যাস হওয়া সত্ত্বেও হিলিয়াম এস ব্লক মৌল, ব্যতিক্রম, কারণ অনেস2, কারণ এর ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটা এসে যায়, দ্যাটস ওয়াই। ডান। ওকে, আচ্ছা, এখন এরপরে কিছু জিনিসপাতি আছে, সেটার আসলে মৌলের পর্যায়বৃত্ত ধর্মসমূহ, সেটা আমরা পার্ট 2 এর মধ্যে পড়বো। মানে এই লেকচারেরই পার্ট 1 আর পার্ট 2 থাকবে আর কি। এটা এমন আমরই কঠিন কিছু না, তুমি বুঝতেছোই, যেহেতু আসলে মানে লম্বা লেকচার। আমরা চেষ্টা করবো রিভিশন স্ট্যান্ডার্ড ক্লাসগুলোকে সিম্পলি মানে ঘন্টাখানেক বা খুব বেশি হলে 1 ঘন্টা 10 মিনিট মানে এর ভিতরে আর কি কমপ্লিট করে ফেলার। আমরা ওই পর্যায়বৃত্ত ধর্ম অংশটুকু পড়লেই তো আমাদের ডান হয়ে যাবে, ঠিক আছে? তো তাহলে এটা আমাদের পার্ট 1 অ্যাকচুয়ালি ডান। সেখানে আমরা একটু কমপ্লিট করলাম। পার্ট 2 এখান থেকে স্টার্ট হবে। পার্ট 2 স্টার্ট হবে হচ্ছে অ্যাকচুয়ালি এখান থেকে স্টার্ট হবে। পার্ট 2 এর মধ্যে আমরা পড়বো কি বেসিক্যালি মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, ঠিক আছে? এটা পড়বো আমরা পার্ট 2 এর মধ্যে। তাহলে আশা করি বুঝতে পারছো। দেখা হবে পার্ট 2 এর মধ্যে। এটা অবভিয়াসলি অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এখান থেকে এক সেট সিকিউ তুমি অন্তত পাবাই। প্রথমেই হচ্ছে যে পর্যায় সারণীর অবস্থানগতভাবে মৌলটাকে শনাক্তকরণ করতে হবে, তারপরে তার বন্ধন অথবা তার পর্যায়বৃত্ত ধর্ম, এই টাইপেরই কোয়েশ্চেনগুলো হয়। কোয়েশ্চেন যখন সলভিং করা শুরু করবা তখন আরো বেশি ক্লিয়ারলি দেখতে পাবা, ঠিক আছে? সো সবাই অনেক অনেক ভালো থাকো, দেখা হবে পার্ট 2 এর মধ্যে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।